আমি তোমাকে অন্তত এক রাতের জন্য হলেও চাই আহমেদ। আই ব্যাডলি নিড ইউ। বলার সাথে সাথেই একটা শক্তপোক্ত হাতের চড় পড়ল জেবার গালে। জেবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকালো কঠিন চোখে তাকিয়ে থাকা আহমেদের দিকে। এই প্রথম জেবাকে কোনো পুরুষ প্রত্যাখ্যান করলো। সে তো ভেবেছিল রাত কাটানোর কথা বলে আহমেদ রাজি হয়ে যাবে। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে সে বলল, তুমি আমায় মারলে আহমেদ? আহমেদ হুংকার দিয়ে বলে উঠল, শ্যাট আপ। আর একটা ফালতু কথা শুনতে চাই না আমি। তোর সাহস কি করে হয় আমাকে এমন কুপ্রস্তাব দেওয়ার? ইন্ডাস্ট্রিতে সবাইকে একই রকম মনে হয়? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ তুই। তুমি আমার সাথে তুই তুকারি করছো? আহমেদ কিছু না বলে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষল, যেন নিজের রাগ ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে সে। জেবা মাথা নাড়িয়ে বলল, অসম্ভব। আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ভালোবাসি আহমেদ। আহমেদ অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো আর বলল, ভালোবাসা? লাইক ভালোবাসা মন দিয়ে হয়, দেহ দিয়ে নয়। আর আমাকে ভালোবাসা শেখাস না তুই। ভালোবাসা কি সেটা আমি তোর থেকেও বেশি ভালো জানি, কারণ আমিও তো কাউকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। জেবাও তাচ্ছিল্য হেসে বলল, হুম, যাকে তুমি ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। আহমেদ কিছুক্ষণ চুপ থেকে শক্ত কণ্ঠে বলল, দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। আর আমি তোর সাথে কেন এত কথা বলছি আজব? তুই কে আমার সম্পর্কে কথা বলার? চোখের সামনে থেকে দূর হ। শুধু শুধু সময় নষ্ট করাচ্ছিস আমার। জাস্ট গেট আউট। কিন্তু আমি। জেবা কিছু বলার আগেই আহমেদ গলা উঁচিয়ে হাঁক ছুড়ল, সৌরভ, সৌরভ। সৌরভ হলো আহমেদের খুব বিশ্বস্ত একজন সহকারী, বলা যেতে পারে একাধারে আহমেদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, আবার বডিগার্ডও। গত 3 বছর ধরেই সে আহমেদের জন্য কাজ করে যাচ্ছে। সৌরভ এতিম হওয়ায় আর আহমেদ গায়ক হওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, আবার কাজও দিয়েছিল। এই কারণে সৌরভ আহমেদকে খুব শ্রদ্ধা করে। খুব বিশ্বস্ত হওয়ায় সে আহমেদের সমস্ত ব্যক্তিগত কথা জানে। এমনকি সে এখন আহমেদের জন্য জীবনটাও দিতে প্রস্তুত। এতক্ষণ সৌরভ দরজার বাহিরে দাঁড়িয়ে জেবা আর আহমেদের কথা শুনছিল, কিন্তু ভয়ে ভেতরে যেতে পারেনি। সে তো জানেই আহমেদের রাগের কথা। আহমেদের ডাক শুনে সৌরভ কিছুক্ষণ সময় নিয়ে ভেতরে যায়, যাতে করে আহমেদ ভাবে সে অনেক দূরে কোথাও ছিল। হুড়মুড় করে ঢুকে সৌরভ বলে, আমায় ডেকেছিলেন স্যার? আহমেদ আঙ্গুল দিয়ে জেবাকে দেখিয়ে দিয়ে বলে, আমার স্টুডিওতে এই মেয়েকে ঢোকার পারমিশন দিয়েছে কেন? সৌরভ জানে এই জেবাকে আহমেদ একদমই সহ্য করতে পারে না, তাও জেবার জোরাজুরিতে সে বাধ্য হয়েছে। আসলে জেবা হলো একজন অভিনেত্রী, কিন্তু খুব একটা সফল সিনেমা সে করতে পারেনি। তার করা প্রথম সিনেমা হিট হলেও পরে তার অহংকার ও খারাপ চরিত্রের জন্য সব সিনেমা মুখ থুবড়ে পড়েছে। এখন অনেক ডিরেক্টর তাকে বিনা শর্তে নিতে চায়ও না। তবুও এখনো জেবা চেষ্টায় আছে হিট সিনেমা করার। এর জন্য সে অসৎ উপায়ও অবলম্বন করেছে। মিডিয়ার সবাই এখন তার চরিত্র সম্পর্কে জানে। গত 2 মাস ধরেই সে এবার আহমেদের পেছনে পড়ে আছে। যদিও আহমেদ গায়ক, কিন্তু সে আহমেদকে প্রথম দেখাতেই পাগল হয়ে গিয়েছিল। তাই নানানভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করলেও বরাবরের মতোই ব্যর্থ হয়। আহমেদ এর আগে শুধু তাকে সাবধান করলেও আজ তো রীতিমতো আহমেদের স্টুডিওতে এসে হাজির হয়েছে সে। এ কারণে রাগের মাথায় গায়ে হাত তুলতেও বাধ্য হলো সে। সৌরভ আমতা আমতা করে বলল, স্যার উনি তো, আসলে আমি বলছিলাম আপনি ব্যস্ত, তাও আমার কথা শোনেননি স্যার। আহমেদ বলল, আমি ব্যস্ত থাকি আর না থাকি, এই চরিত্রহীন মহিলাকে তুমি ঢুকতে দেবে কেন? এটাকে বের করো এখান থেকে এক্ষুনি। জেবা জোরে জোরে বলে উঠল, তুমি আমাকে এইভাবে অসম্মান করতে পারো না আহমেদ। তুমি ভুলে যাচ্ছ যে আমিও একজন মিডিয়া পার্সোনালিটি, আর আমি চাইলেই তোমার গানের ক্যারিয়ার একদমই শেষ করে দিতে পারবো। আহমেদ তার কথাটাকে পাত্তা না দিয়েই সৌরভকে উদ্দেশ্য করে বলল, তোমার এই মাসের অর্ধেক বেতন কাটা হলো সৌরভ। সৌরভ করুণ চোখে তাকালো। সে তো জানে
যে আহমেদ কখনোই এই কাজ করবে না, শুধু তাকে ভয় দেখানোর জন্যই এই সব বলছে। গত 3 বছরে এই কথা সে 1000 বার শুনেছে, কতবার এমন হুমকি পেয়েছে, কিন্তু মাস শেষে সর্বদাই পুরো বেতন হাতে পেয়েছে, বরং মাঝে মাঝে বিনা কারণে বোনাসও পায় সে। কিন্তু আহমেদের রাগের কথায় মাথায় রেখে সে দ্রুত কয়েকজন ফিমেল স্টাফ ডাকলো এবং জেবাকে স্টুডিও থেকে বার করলো। আহমেদ চেয়ারে চোখ বুজে গা এলিয়ে বসে পড়ল। তার কানে এখন জেবার বলা একটা কথাই বাজছে, যাকে তুমি ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। আহমেদ বিড়বিড় করে বলল, একবার ফিরে তাকাও না প্লিজ। পরিবেশ একটু শান্ত হওয়ার পর সৌরভ মিনমিন করে বলল, স্যার, স্যার কি আমার উপরে রাগ করেছেন? আহমেদ চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, এক কাপ কফি এনে দাও সৌরভ, মাথাটা ব্যথা করছে। সৌরভ মাথা নাড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে আহমেদ ডেকে উঠল, সৌরভ শোনো। জি স্যার। আহমেদ সোজা হয়ে বসে বলল, আজ কি তোমার ম্যাম দেশে ফিরবে সৌরভ? সৌরভ কিছুক্ষণ চুপ থেকে নমনীয় হয়ে বলল, জি স্যার, ওইদিকে খোঁজ নিয়েছিলাম, রিয়াদ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, একটু পরেই নাকি ম্যাম ল্যান্ড করবে। আহমেদ কিছু একটা ভেবে বলল, গাড়ি বের করো, প্রডিউসারকে বলে দাও যে আমি কাল উত্তরার কনসার্টের পর গান রেকর্ডিং করব। এখন ক্লান্ত লাগছে, বাড়িতে যেতে চাচ্ছি। ওকে স্যার। এই সকালে মিষ্টি রোদের মাঝে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে নাহিদ, হাতে তার একটা ফুলের বুকে, আর আরেক হাতে ঝুলে আছে একটা সুন্দর হরেক রকমের ফুলের মালা। চতুর্থবারের মতো হাতের ঘড়ির দিকে তাকিয়ে নাহিদ বলল, ম্যাডাম কি প্লেনের ভেতরেই মারপিট শুরু করলো নাকি? গাড়ির ভেতর থেকে রিয়াদ ফোন স্ক্রল করতে করতে বলল, ম্যাডামের সামনে বলিস এটা, কপালের ঠিক মাঝ বরাবর গুলি করে দেবে। নাহিদ একটা ঢোক গিলে বলল, আর ভয় দেখাস না ভাই, এমনিতেই ভয়ে আছি। ড্রাইভিং সিটের পাশে থাকা নোরা সরল কণ্ঠে বলে উঠল, তোমরা এইভাবে বলছো কেন? ম্যাডাম কি অনেক রাগী? না, রাগী বলতে তেমন না, আসলে ম্যাডাম অনেক ভালো আর নরম মনের একজন। বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে উনি আহমেদের থেকেও নরম, কিন্তু প্রকাশ করেন না। লাইক যেমন নারকেল। তিনজনে একসাথে হেসে উঠল। রিয়াদ নোরাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো নতুন, ম্যাডামের সাথে তো কাজ করনি, কয়েকদিন থাকো, তারপর বুঝতে পারবে। প্রথম প্রথম একটু ভয় লাগবে, কিন্তু পরে ঠিকই বলবে যে ম্যাডামের মতো ভালো মানুষ আর দুটো নেই। তাদের কথার মাঝেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো অহনা। তাকে আসতে দেখে নাহিদ বলল, কিরে, খবর নিলি? অহনা গাড়িতে হেলান দিয়ে বলল, আর 5 মিনিটের মধ্যেই ল্যান্ডিং হবে। আসলে ফ্লাইট টেক অফ করতে নাকি লেট হয়েছিল। এটা শুনে রিয়াদ ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি থেকে বের হলো। নুরাও বের হলো। অহনার দিকে তাকিয়ে নাহিদ বলল, কিরে অহনা, তুই আবার মুখটা এমন ঝুলিয়ে রেখেছিস কেন? অহনা ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, টেনশন হচ্ছে রে, ম্যাডামের জন্য খুব টেনশন হচ্ছে। তোর আবার কিসের টেনশন? তুই তো ম্যাডামের সবচেয়ে বিশ্বস্ত আর পছন্দের। ম্যাডাম কত বিশ্বাস করে তোকে। না রে, সেটা না, আসলে খবর পেলাম জেকে নাকি গত বর্ষ দেশে ফিরেছে। রিয়াদ অবাক হয়ে বলল, কি, জাবেদ রায়ান দেশে এসেছে? নুরা ভাবুক হয়ে বলল, জাবেদ রায়ানটাকে? অহনা চোখ বড় বড় করে তাকিয়ে রিয়াদকে বলল, আস্তে, কি করছিস তুই? পুরো নাম নিচ্ছিস কেন? পাবলিক প্লেস এটা, যে কেউ শুনে ফেলবে তো। নাহিদ ভয়ে বলল, সর্বনাশ করেছে রে, এই খবর কি ম্যাডাম পেয়ে গেছে? অহনা ঠোঁট ভিজিয়ে বলল, হয়তো বা পেয়েছে, আর এই কারণেই ম্যাডাম ওখানকার কেস পেন্ডিং রেখে দেশে ফিরছে, না হলে এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। রিয়াদ মাথা চুলকিয়ে বলল, যা বাবা, আমি তো ভেবেছিলাম ম্যাডাম মনে হয় স্যারের জন্য দেশে ফিরছে। সৌরভকেও খবরটা দিলাম, ভাবলাম অবশেষে মান অভিমানের পালা শেষ হবে। অহনা বলল, আহমেদ স্যার? হ্যাঁ, তাছাড়া আর কে? অহনা দুই দিকে মাথা নেড়ে বলল, ম্যাডামকে 3 বছর ধরে চিনি রে রিয়াদ, এত সহজে হবে না। স্যার দেশে আসার 1 সপ্তাহ পরেই তো ম্যাডাম কেসের অজুহাতে পাকিস্তান গেল, আর এই যে এখন ওই খবর পেয়ে দেশে আসছে।
না হলে আরও দেরিতে আসতো। তবে স্যার যেহেতু এখন ঢাকাতেই আছে, তাই কিছু একটা হতে পারে। স্যারও তো ম্যাডামের থেকে কম না। আর কিছু হলেও মন্দ হবে না, আমি খুশি হব, নাহিদ বলল। আর এমনিতেও জেকে দেশে আসার খবর যদি ম্যাডাম দেশে এসে থাকে, তাহলে আর দেশের বাইরে যাবে না। তাই আহমেদের স্যারের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। নুরা উৎফুল্ল হয়েই বলল, আহমেদ মানে জনপ্রিয় গায়ক সাদ আহমেদ রহমান? হুম, উনি। ওনার গান আমার খুব পছন্দের। নুরা চোখ চকচক করে উঠল। ও মাই গড, উনি তো আমার ফেভারিট সিঙ্গার। এত জোস না কণ্ঠটা, দেখতেও যা হট, হাই হাই। আমি তো বারবার প্রেমে পড়ে যাই। আমার 2 বছরের তুই ক্রাশ উনি, বুঝতে পেরেছিস? রিয়াদ খুক খুক করে কেশে উঠে বলল, ইয়ে, সে তো উনি আমারও খুব পছন্দের, কিন্তু এখন ওইসব ক্রাশ ট্রাশ বাদ দাও, বুঝলে? ভুলে যাও। প্রেম তো দূরের কথা, যা এখানে বললে তার ভুলেও উচ্চারণ করো না। নাহিদ হেসে বলল, বিশেষ করে ম্যাডামের সামনে তো ভুলেও আহমেদ স্যারের কথা বলো না। আজকেই তোমার চাকরি খেয়ে ফেলবে। আবার যদি শুনে প্রেমে পড়েছ, তাহলে মনে করো দুনিয়াতে তোমার আর জায়গা নেই। এখন আবার জানতে চেও না যে কেন, আস্তে আস্তে সব জানতে পারবে। নুরা এবার ফিসফিস করে বলল, এই জাবেদ রাইহানটা আবার কে অহনাপু? অহনা ছোট্ট করে শ্বাস ফেলে বলল, কিছুদিন যাক, এটাও জানতে পারবে। আজ আগে ম্যাডামকেই ভালো করে অবজার্ভ করো। এখন থেকে তো আমাদের সাথেই ম্যাডামের হয়ে কাজ করতে হবে। নোরা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। সপ্তাহখানিক হয়েছে সে সিক্রেট পুলিশ টিম এজেআর গ্রুপে জয়েন করেছে। পুলিশে জয়েন করার সাথে সাথেই তাকে তার যোগ্যতার ভিত্তিতে এই গ্রুপে নিয়োগ করা হয়েছে। সবাই তার থেকে অনেক সিনিয়র। তাদের কথা বলার মধ্যেই কিছুক্ষণ পর ফ্লাইট এর ল্যান্ডিং অ্যানাউন্সমেন্ট শোনা গেল। সবাই খুব দ্রুত সজাগ হয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল এয়ারপোর্টের দিকে। রিয়াদ নিজের শার্টের কলারটা ঠিক করলো। অহনা নিজের চুল বেঁধে নিল। এদিকে নাহিদ তো দাঁত কেলিয়ে ফুলের মালাটা উঁচু করে রাখলো। ম্যাডাম আসলেই তো এই ফুলের মালা দিয়ে আমন্ত্রণ জানিয়ে ম্যাডামকে খুশি করাটাই তার মূল উদ্দেশ্য। এয়ারপোর্টের স্বয়ংক্রিয় দরজাটা খুলতেই ধীরে ধীরে বাইরে পা রাখে এক রমণী, যার চোখে আত্মবিশ্বাসের ঝলক, কিন্তু আড়ালে লুকিয়ে থাকা আন্ডার কভার পরিচয়ের গোপন গাম্ভীর্য। সেই এয়ারপোর্টের স্বচ্ছ দরজা দিয়ে বেরিয়ে এলে সূর্যের আলো তার মুখে পড়ে। সাদা শার্টে তাকে যেন আরো দৃঢ় ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। শার্টের সিম্পল পরিপাটি কাট আর তার ওপরে খাপে খাপে বসা বডি ফিটেড ডিজাইন তার ব্যক্তিত্বকে আরো যেন জোরালো করে তুলেছে। হাতে ধরা কালো ট্রলি লাগেজের হ্যান্ডেল ধরে সে দৃঢ় পায়ের সামনে এগিয়ে চলে, যেন তার প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। চুলগুলো ঘাড়ের নিচ পর্যন্ত বিনা ঝামেলায় সেট করা, যা তার কার্যক্ষমতা ও পেশাগত মনোভাবের প্রতিফলন। তার চোখে এক অদম্য তীক্ষ্ণতা, যেন সে কোনো পরিস্থিতিতে সামাল দিতে যে কোনো সময় সম্পূর্ণ প্রস্তুত। চারপাশের মানুষের ভিড় তাকে প্রভাবিত করতে পারে না, তার ফোকাস স্পষ্ট। তার স্ট্রং পার্সোনালিটি আশেপাশের সবার দৃষ্টি আকর্ষণ করে। কেউ তার দিকে তাকালে নীরব সম্মান আর মুগ্ধতার চোখে পড়ে। তার হাঁটা, তার শরীরের ভাষা, সব কিছুতেই দৃঢ়তা আর আত্মবিশ্বাসের এক গভীর ছাপ। হ্যাঁ, এই রমণীই হলো আন্ডার কভার টিমের লিডার, এ যে রোজা। অহনা দ্রুত গতিতে এগিয়ে যায়, তার পিছু পিছু সবাই আসে। সবাই রোজার কাছে এসে একসাথে বলে, গুড মর্নিং ম্যাম। রোজা চোখের সানগ্লাসটা খুলে মুচকি হেসে বলে, গুড মর্নিং গাইস। কি অবস্থা সবার? রিয়াদ হেসে বলে, খুব ভালো ম্যাডাম, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। অহনা রোজার হাত থেকে লাগেজটা নিতে নিতে বলে, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাডাম? শুনলাম ফ্লাইট টেক অফ করতে লেট হয়েছিল। না, সমস্যা হয়নি। নাহিদ এবার মিনমিন করে এগিয়ে এসে ফুলের মালাটা রোজার গলায় পরিয়ে দিল, আর ফুলের তোড়াটাও এগিয়ে দিল। রোজা হাসি মুখেই বলল, তুমি আর বড় হলে না নাহিদ। নাহিদ মাথার চুলকে হাসলো। এইবার রোজার চোখ গেল নোরার ওপর।
নোরাকে দেখিয়ে রোজা ভুরু কুচকে অহনাকে বলল, এই মেয়েটা? রিয়াদ বলল, ও হ্যাঁ ম্যাডাম, গত সপ্তাহে জয়েন করেছে আমাদের টিমের নতুন মেম্বার, নাম হলো নুরা, বাড়ি সিলেট। অহনা এবার বলল, ম্যাডাম, আপনি যে নতুন একজনকে নিতে বলেছিলেন না, এই কারণেই নুরাকে নিয়েছি। আমাদের থেকে ও একটু জুনিয়র, কিন্তু খুবই দক্ষ। আমার মনে হয় ওর কাজে আপনি নিরাশ হবেন না। হুম, ভালো করে যাচাই করেছে তো? অহনা বলল, ইয়া ম্যাম, শিওর। আর ওর মধ্যে অনেক দক্ষতা রয়েছে, যা আমাদের মধ্যে খুব একটা নেই। রোজা ভুরু কুচকে বলল, এই যেমন? হ্যাকিং করতে পারে, অভিনয় করতে পারে, দরজার লক চাবি ছাড়া খুলতে পারে, বাংলা ইংরেজি ছাড়াও আরও 13টি ভাষায় কথা বলতে পারে, আবার অফিসিয়াল কাজও ভালো করে করতে পারে। ওর টার্গেট অনেক ভালো, অনেক দূর থেকেও বন্দুক টার্গেট করতে পারে ও। রোজা মাথা নেড়ে বলল, গুড চয়েস, এরকমই একজন দরকার ছিল। এরপর রোজা নোরার দিকে তাকিয়ে বলল, বেস্ট অফ লাক। নোরা ভদ্রতার সহিত উত্তর দিল, থ্যাংক ইউ ম্যাম। রিয়া তাড়াহুড়ো করেই বলল, ম্যাম, আপনি তো মনে হয় সকালে কিছু খাননি, চলুন তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। সবাই সহমত পোষণ করল। আহমেদ বারান্দায় বসে গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ করেই যাচ্ছে। আগামীকাল গান রেকর্ডিং এর জন্য তার এখন গান প্র্যাকটিস করা প্রয়োজন, কিন্তু কোনোভাবেই সে মনোযোগ দিতে পারছে না। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে কোনো এক অজানা কারণে। কিছুক্ষণ পর দরজায় সৌরভ নক করলো। আহমেদ বলল, এসো। সৌরভ আস্তে করে দরজা ঠেলে হাতে কিছু কাগজ নিয়ে ভেতরে ঢুকলো। আহমেদের কাছে গিয়ে কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, স্যার, এখানে কালকের জন্য গানের রিলিক্স আছে, আর বাকি দুটো কাগজ প্রডিউসার স্বপন দিয়ে গিয়েছে, যেটাতে তাদের নতুন সিনেমাটার জন্য গানের রিলিক্স আছে। উনি বলেছেন আপনি চাইলে গানের কথাগুলো আপনার পছন্দ মতো পরিবর্তনও করতে পারেন, আর গানের ক্যাটাগরি হবে রোমান্টিক। আহমেদ গিটারটা সাইডে রেখে কাগজপত্রগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকলো। সৌরভ কিছু বলার জন্য উসখুস করতে থাকলো। আহমেদ সেটা খেয়াল করে বলল, কিছু বলবে সৌরভ? সৌরভ ধীরে সুস্থে বলল, একটু আগে খবর পেলাম ম্যাম ঠিকমতো বাড়িতে পৌঁছে গেছে স্যার। আর রিয়াদ ভাই বলল ম্যাম নাকি অন্য কোনো কারণে দেশে এসেছেন। আগামী 1 বছরে কাজ না থাকলে দেশের বাহিরে যাওয়ার সম্ভাবনা নেই তার। আহমেদ মনোযোগ দিয়ে শুনল সৌরভের কথাগুলো, তারপর একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, তোমার কি মনে হয়েছিল তোমার ম্যাম আমার জন্য দেশে ফিরেছে? সৌরভ সরল মনে উপর নিচ মাথা নাড়ল। সে তো সত্যিই তাই ভেবেছিল। আহমেদ হাতে থাকা কাগজপত্রগুলো গিটারের ওপরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ম্যাম আমার জন্য দেশে ফেরেনি সৌরভ, ও দেশে ফিরেছে অন্য কাজে। এটা আমি আগে থেকেই জানি, তবে এটা সত্যি তোমার ম্যামকে দেশে আনার জন্য আমি একটা কাজ করেছি। কি কাজ করেছেন স্যার? একটা কথা শোনোনি, কান টানলে মাথা আসে। বিষয়টা তেমনই। তোমার ম্যাম যাকে পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজছিল, যাকে খোঁজার জন্য প্রতি মাসে একটা করে দেশে যেত, সেই মানুষটার দেশে আসার ব্যবস্থা আমি গতকাল সপ্তাহেই করে দিয়েছি। হয়তোবা সে চলেও এসেছে, আর এই খবর পেয়েই তোমার ম্যাম দেশে ফিরেছে। সৌরভ কৌতূহলী মন নিয়ে জিজ্ঞাসা করলো, কে সে স্যার? আহমেদ একবার সৌরভের দিকে তাকিয়ে আবারও বারান্দা থেকে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, যে কে? জাবেদ রাইহান খান। বিছানার ওপরে বসে এক হাতে কফির কাপ নিয়ে আরেক হাত দিয়ে ল্যাপটপের কিবোর্ডে টাইপ করছে রোজা। গত 1 ঘন্টা ধরে সে জাবেদ রাইহানের সব ডিটেলস চেক করছে, কিন্তু কোনোভাবেই তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাচ্ছে না। একটু পরেই অহনার হাতে কিছু ফাইল নিয়ে হাজির হলো রোজার ঘরে। অহনা, রিয়াদ, নাহিদ আর নোরা সবাই রোজার বাড়িতেই থাকে। আসলে শুধু তারাই নয়, তাদের টিমে যারা আছে সবাই একই বাড়িতে থাকে। বাড়িটা বড় হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্য থাকতে পারে। সবারই আলাদা আলাদা ঘর রয়েছে, তবে রোজা মাঝে মাঝে একা তার নিজস্ব ফ্ল্যাটে গিয়ে থাকে। কিন্তু কোনো কেস হাতে থাকলে এই বাড়িতেই সে থাকে। এই বাড়িতেই তার সার্ভেন্ট, বডিগার্ড আর সিকিউরিটি গার্ডের সংখ্যাও অনেক বেশি। অহনা হাতে থাকা ফাইলগুলো রোজার বিছানার পাশে দিয়ে বলল, ম্যাম, আপনার অনুপস্থিতিতে আমরা আমাদের সাধ্যমতো কেস সলভ করেছি।
কিন্তু এই কয়েকটা কেস একটু বেশি কমপ্লিকেটেড, এগুলো পেন্ডিং রয়ে গেছে। রোজা কফির কাপে একটা চুমুক দিয়ে ফাইলগুলোর দিকে তাকিয়ে বলো, কয়টা রয়েছে? 6টা ম্যাম। রোজা ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাকে কেসগুলোর মূল থিমগুলো বলো। শিওর ম্যাম, বলেই অহনা ফাইলগুলো হাতে নিয়ে রোবটের মতো বিরতিহীনভাবে বলতে লাগলো। কেস নাম্বার 1, সুইসাইড কেস। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি এটা মার্ডার। রোজা কফি কাপে চুমুক দিয়ে বলল, নেক্সট। কেস নাম্বার 2, ছাদে লাশ পাওয়া গেছে, লাশের বুকে ছুরি মারা হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও অস্ত্র পায়নি। কেস নাম্বার 3, ড্রেনের একটা লাশ পাওয়া গেছে, লাশটা অনেক দিনের, এই কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, পরিচয় পাওয়ার জন্য তেমন কিছুই পায়নি। আর কেস 4, 5 একই। আর চুরির কেস, হাই স্কুলের এক টিচারকে বাড়িতে আর একজন ব্যাংকারের বাড়িতে একই রাতে চুরি হয়েছে। আর কেস নাম্বার 6, একই বাড়িতে থাকা কলেজ পড়ুয়া 2 ভাইকে খুন করা হয়েছে। কফির কাপটা সাইডে রেখে রোজা বলল, এখানে আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে শুধুমাত্র 2টো কেস। একটা হলো ড্রেনে পাওয়া লাশ, আরেকটা হচ্ছে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই 2টো কেস আমি দেখব, কিন্তু বাকি কেসগুলো তোমরা 4 জনে সামলাবে। এগুলো একটু সহজ। অহনা মাথা নাড়ালো আর অসহায় হয়ে বলল, ম্যাম, আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ক্লু পাইনি। রোজা মুচকি হেসে বলল, অহনা, আমি চাইলেই এইসব কেস হ্যান্ডেল করতে পারি, কিন্তু আমি ইচ্ছে করেই তোমাদেরকে দিচ্ছি, কারণ আমি চাই না যে তোমরা আমার উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়ো যে আমাকে ছাড়া একদমই দুর্বল হয়ে পড়বে। আমার অনুপস্থিতিতেও তোমরা যেন দক্ষতার সাথে কাজ করতে পারো, সেটাই আমি চাই। মনে করো, বাই এনি চান্স আমি কোনো বিপদে পড়লাম বা আমার কিছু হয়ে গেল, তখন তোমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে? আমাকে বাঁচানোর চেষ্টা করবে না? অহনা মাথা নেড়ে বলল, অবশ্যই চেষ্টা করব ম্যাম, জীবন দিয়ে চেষ্টা করব। সেটার জন্যই তো তোমাদেরকে তৈরি হতে হবে। একটা হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেলেও কিন্তু বাকি আঙ্গুলগুলো কাজ করে অহনা। আমিও চাই আমার অনুপস্থিতিতে তোমরাও সেইভাবেই কাজ করো। তোমাদের শেখানোটাই আমার মূল উদ্দেশ্য, বুঝেছ? জি ম্যাম, বুঝতে পেরেছি। এই কেসগুলোর মধ্যে সবচেয়ে সহজ কেস হলো চুরির 2টো কেস। আমাদের যেই নতুন মেয়েটা এসেছে না, নোরা, তাকে এই কেসগুলো হ্যান্ডেল করতে দেবে। তোমরাও সাহায্য করো, কিন্তু ওর দক্ষতা কাজে লাগাতে দেবে, ওকে? আমি দেখতে চাই তোমরা পারো কি না। শিওর ম্যাম। রোজা আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করলো। অহনা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম, আপনি কি কিছু খুঁজছেন তখন থেকে? যে কে দেশে ফিরে আসার কারণটা খুঁজছি অহনা। দেশে তো ওর এখন কোনো কাজ নেই, তাহলে কেন ও দেশে আসলো? এভাবে নিজে থেকে শিকারীর ফাঁদে পা দেওয়ার মতো অতটাও গাধা তো ও নয়। হঠাৎ করে দেশে ফিরে আসার কারণটা কি? আমরাও এই বিষয়টা খোঁজ নিয়েছি ম্যাম, কিন্তু সন্দেহজনক কিছুই পাইনি। রোজা আরও চিন্তায় পড়ে গেল। নিশ্চয় কোনো ঘাপলা আছে এর পেছনে। যে করে হোক তাকে জানতে হবে। কনসার্টের প্রস্তুতি চলছে, বাইরের সুরের ঢেউয়ের সঙ্গে ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ ও উদ্বেগের ছাপ। কনসার্টের মঞ্চে ওঠার মুহূর্ত, এর জন্য হৃদয়ে একটানা ঢেউ খেলাচ্ছে। একটু পর সৌরভ জ্যাকেট নিয়ে হাজির হলো আহমেদের মেকআপ রুমে। সৌরভ এসেই হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্যার, আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগছে আজ। আহমেদ আয়নার দিকে তাকিয়ে থেকে একটু হাসলো। সৌরভ জ্যাকেটটা আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সেটা হাসি মুখে পড়ল। সৌরভ একটু পর্যবেক্ষণ করে বলে উঠল, স্যার, একটা কথা বলি? বলো, জিজ্ঞাসা করার কি আছে? সৌরভ একটু ইতস্থ ভাব নিয়ে বলল, আপনাকে আজকে তো অনেক বেশি খুশি দেখাচ্ছে স্যার, এমনটা হওয়ার কারণ কি জানতে পারি? আহমেদ তার দিকে ফিরে এক পলক তাকালো। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে, আপনি তো কদিন ধরে অনেক আপসেট ছিলেন, এমনকি গান রেকর্ডিং এর জন্য সময় আপনি গোমরা মুখে থাকতেন। আজ একটু খুশি খুশি দেখছি তো আপনাকে। হ্যাঁ সৌরভ, ঠিকই ধরেছ, আজ আমি অনেক বেশি খুশি, কারণ আজ তোমার ম্যামকে আমার সামনে আসতেই হবে।
সে আজ আমাকে দেখতে বাধ্য। বলেই আহমেদ একটা রহস্যময় হাসি দিল। সৌরভ কিছু না বলে শুধু হাসি মুখে তাকিয়ে রইল। হুড়মুড় করে রোজার ঘরে ঢুকতে গিয়ে ঠাস করে মাথায় জোরে একটা বাড়ি খেলো অহনা। বিরক্তি সূচক শব্দ করে উঠে গেলেই সামনে রিয়াদকে দেখে চুপসে গেল সে। মিনমিন করে বলল, সরি রে, আমি দেখতে পাইনি। এভাবে রকেটের গতিতে আসছিলি কেন? ম্যাম কাজ করেছে তো? অহনা মাথা ঘষতে ঘষতে তাড়াহুড়ো করে বলল, আর বলিস না রে, একটা সেই খবর পাইছি। যদিও খবরটা বাসি, তাও এখনই ম্যামকে জানানোটা খুবই দরকার। এ কারণে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারিনি। কি খবর? আমিও একটু শুনি। ভেতরে চল, ম্যামের সামনেই বলছি। দুজনে মিলে একসাথে ভেতরে আসার পর অহনা আস্তে করে রোজাকে ডাক দিল, ম্যাম, একটা খবর আছে। রোজা সোফায় বসে কাজ করছিল। অহনার কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, কি খবর বলো। ম্যাম, আসলে জাবেদ রায়হান দেশে ফিরে আসার কারণটা মনে হয় আমরা পেয়ে গেছি। মানে? ম্যাম, গত সপ্তাহে জাবেদ রায়হানের মিরপুরের 11টি ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছিল। আগুনের উৎস কেউই জানে না। এছাড়া ওনার ধানমন্ডির বাড়িতেও কেউ আগুন দিয়েছিল। অনেক টাকা লোকসান হয়ে গেছে ম্যাম, প্রায় 67 কোটি টাকার মতো হবে। আর আমার মনে হয় এ কারণেই হয়তো ও দেশে ফিরে এসেছে। যতই হোক, টাকা সম্পর্কে সে তো আবার অনেক বেশি সিরিয়াস। রোজা মাথা নেড়ে বলল, মনে হয় না অহনা, আমি শিওর ও এই কারণেই তাহলে দেশে ফিরেছে। কিন্তু তোমরা এই খবর আগে কেন জানতে পারোনি? আমি তো তোমাদের খোঁজ রাখতে বলেছিলাম। রিয়াদ আমতা আমতা করেই বলল, ম্যাম, আমরা আসলে কেসগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর অফিসিয়ালি অনেক কাজ ছিল। আবার ওইদিকে ওই শালা টাকলাটা, না মানে এএসআইটা খুবই জ্বালাচ্ছিল। এইসব ব্যস্ততার মধ্যে এই কারণে। রোজা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। রিয়াদও দমে গেল। সে তো জানেই রোজা এইসব অজুহাত পছন্দ করে না। ম্যাম, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। না হলে জাবেদ রায়ান এতটাও কেয়ারলেস হবে বলে মনে হয় না। রোজা আর কিছুই বলল না। তার মাথায় এখন অন্য এক চিন্তা ঘুরছে। আগুন লাগার বিষয়টা তার কাছে খুবই ঘোলাটে লাগছে। রোজাকে এভাবে মগ্ন দেখে রিয়াদ আর অহনা একে অপরের দিকে চাওয়াচাই করলো। জাবেদ রায়ানের খোঁজ না রাখার কারণে তারা কি শাস্তি পাবে, নাকি আবার। একটু পর নাহিদ ও নোরা এসে হাজির হলো তাদের মাঝে। নোরা বলল, ম্যাম, গাড়ি বের করেছি, আমরা এখনই বের হতে পারি। নোরার কথা শুনে রিয়াদ বলে উঠল, গাড়ি বের করা মানে? ম্যাম, কোথাও যাবেন নাকি? হুম, একটু থানা থেকে ঘুরে আসি, আর তোমাদের ওই টাকলাটাকে একটু টাইট দিয়ে আসি। ওইদিকে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে। আর আমার নিজেরও কিছু কাজ আছে। রোজার মুখে এএসআই কে টাকলা বলা শুনে রিয়াদ মুচকি হাসল। অহনা বলে উঠল, ম্যাম, আমিও যাই। হুম, তুমি, নোরা আর নাহিদ আমার সাথে চলো। আর রিয়াদ, তুমি পেন্ডিং কেসগুলোর কাজ শুরু করো। আগামী 7 দিনের মধ্যে অন্তত একটা কেস সলভ করা চাই। বিশাল স্টেডিয়াম ভর্তি হাজারো দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছে আহমেদের আগমনের জন্য। স্টেজের ওপরে ঝুলছে রঙিন আলো। একবারে নীরব স্টেজ, কিন্তু দর্শকের গর্জন ক্রমশ বাড়ছে। তাই একসাথে ধ্বনি তুলতে থাকে, আহমেদ আহমেদ। নির্দিষ্ট সময়ের কিছু আগে স্টেজের আলো ধীরে ধীরে কমে আসে। এক মিষ্টি সুর বাজতে শুরু করে এবং সেই সুরের সাথে মিশে যায় দর্শকের উত্তেজনা। হঠাৎই স্টেজের মাঝখানে একটা আলোর ঝলকানি হয় এবং ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে আহমেদ। তার গায়ে চকচকে কালো জ্যাকেট, চোখে সূর্য সানগ্লাস। মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথে দর্শকের চিৎকারের তীব্রতা দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে শহরের ব্যস্ত রাস্তাগুলো যানজট, রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, ভক্তদের তাড়া আর যানজট। রোজা বিরক্তিকর মুখ নিয়ে গাড়িতে বসে ফোন স্ক্রল করছে। সেই 20 মিনিট ধরে ট্রাফিক জ্যামে আটকে আছে। জ্যামে আটকে থাকলেও সে বিরক্ত বোধ করতো না, কিন্তু সে তখনই বিরক্ত বোধ করা শুরু করেছে যখন সে জানতে পেরেছে এই জ্যামের কারণ হলো সাদ আহমেদের কনসার্ট।
রোজা বিড়বিড় করে বলে উঠল, এই লোকের জন্য আমার সব কিছুতে দেরি হয়, এই লোকের জন্যই আমার প্রত্যেক কাজে এইভাবে বাধা পড়ে। এদিকে নোরার মনটা উসখুস করছে। সে আহমেদের অনেক বড় ফ্যান, এভাবে আহমেদের কনসার্ট শুনতে পাচ্ছে, কিন্তু সেই কনসার্টে অংশগ্রহণ করতে পারছে না ভেবে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গাড়ির লুকিং গ্লাস থেকে একবার সে রোজাকে দেখে নেয় আর মনে মনে ভাবে, ম্যাম যদি না থাকতো তাহলে আমিও দৌড়ে কনসার্টে চলে যেতাম। রোজা সঠিক সময় পৌঁছে যায়, কিন্তু যানজটের কারণ তা সম্ভব হচ্ছে না। তার মেজাজটা খারাপ হচ্ছে আরেকটা কারণে। এই গাড়িতে বসেই সে আহমেদের কণ্ঠ শুনতে পাচ্ছে। ক্রুদ্ধ মনে সে মনে মনে আহমেদের দিকে তাকিয়ে ইচ্ছে মতো গালাগালি করে। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে রোজা গাড়ি থেকে নেমে পড়ে। রোজাকে নামতে দেখে নুরা ও অহনা একে অপরের দিকে তাকায়। নাহিদ বলে ওঠে, ম্যাম, নেমে পড়লেন যে? আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমরা একটু কনসার্ট দেখে এসো, যাও। এভাবে ট্রাফিক জ্যামে আটকে থেকে লাভ নেই, তার থেকে বরং কনসার্টটা এনজয় করে আসো। রোজার কথা শুনে অহনার মুখটা একদম হা হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? সে কি স্বপ্ন দেখছে? রোজার এই কথা বলতে পারছে? অহনার এমন তাকানো দেখে রোজা সিরিয়াস কণ্ঠেই বলল, আমি তোমাদেরকে যেতে বলেছি, আমি যাব না। তাছাড়া নোরা তো ওই গায়ককেই পছন্দ করে, যাও এনজয় করে আসো। আর এমনিতেও এই জ্যামের মধ্যে আমি থানায়, এখান থেকে যেতে পারবো না। নোরা উৎফুল্লে লাফিয়ে উঠে হুড়মুড় করে গাড়ি থেকে বের হয়ে রোজাকে বলে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অহনা একটু আমতা আমতা করেই বলল, ম্যাম, আপনি কিভাবে জানলেন নোরা পছন্দ? কথাটা শেষ হওয়ার আগে রোজা বলে উঠল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, অহনা যে আমার গ্রুপের কোনো মেম্বারকে নেওয়ার আগে বা নেওয়ার পরে হলেও আমি তার সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেই। নোরা দাঁত দিয়ে জিভ কেটে বলল, ম্যাম, আসলে আমি না ওনার অনেক বড় ফ্যান, আর উনি তো কোনো ক্রিমিনাল না। ওরা সবাই আমাকে বলেছিল আপনি নাকি ওনাকে পছন্দ করেন না, এ কারণেই আমি আপনাকে কিছু বলিনি। রোজা মুচকি হেসে বলল, যাও তোমরা, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। নাহিদ বলে উঠল, ম্যাম, আপনিও চলুন না, গান তো শুধু শুনবো। রোজা ভুরু কুচকে তাকালো। নাহিদ আবারও বলল, ম্যাম, আপনি শুধু গান শুনবেন, ওই গায়কের দিকে তাকানোর দরকার নেই তো। অহনাও সহমত পোষণ করলো। অনেক জোর জবরদস্তি করে সবাই মিলে রোজাকেও নিয়ে গেল কনসার্টের দিকে। আহমেদ গিটার হাতে নিয়ে ব্যান্ডদের ইশারা করলো, শুরু হলো মিউজিক। আহমেদ গিটার হাতে নিয়ে ব্যান্ডদেরকে ইশারা করলো, শুরু হলো মিউজিক। গানের প্রতিটি লাইনে তার সুরের জাদু দর্শকদের হৃদয় স্পর্শ করছে। হাজার হাজার হাত উঁচু করে তাকে স্বাগত জানাচ্ছে। ফোনের ফ্ল্যাশগুলো একসাথে জ্বলতে শুরু করে, যেন আকাশের তারাগুলো মর্তে নেমে এসেছে। দর্শকরা করতালিতে মেতে ওঠে। চারিদিকে একবার চোখ বুলিয়ে আহমেদ আবারও গাইতে শুরু করলো। এরই মধ্যে রোজাকে নিয়ে হাজির হয় নোরা, নাহিদ এবং অহনা। নোরা তো এসেই চিল্লানো শুরু করে দেয়। অহনা এবং নাহিদও খুব খুশি। তাদের কাছেও আহমেদের গান অনেক বেশি ভালো লাগে, কিন্তু রোজার ভয়ে তারা কখনো স্বীকার করে না। রোজা না চাইতেও একবার তাকায় আহমেদের দিকে। আহমেদ অবশেষে খুঁজে পায় তার গন্তব্য। কনসার্টের এত ভিড়ের মধ্যেও আহমেদের চোখ জোড়া যাকে খুঁজছিল তাকে পেয়ে গিয়ে আহমেদ মুচকি হাসে। রোজা চোখটা সরিয়ে নেয়। আহমেদ খুব অমায়িক হেসে আবারও গিটারে হাত দিয়ে রোজার দিকে তাকিয়েই গাইতে শুরু করে, তুতাহু সাজহু মেন। আমার নিজের ওপরেই রাগ হচ্ছে, বুকের মধ্যে কি যেন চেপেছে। এমন কোনো আওয়াজ হোমেন, আমার কথা শুনে বলো, কতকাল হৃদয় এমন নীরবতা সহ্য করতে পারে? রোজা একটা শুকনো ঢোক গেলে, যতই হোক এই মানুষটাকে সে ভালোবেসেছিল। বেসেছিল বললে ভুল হবে, এখনো ভালোবাসে। এখানে থাকাটা আর ঠিক হবে না। রোজা একটু অপ্রস্তুত ভঙ্গিতে সবাইকে বলে, চলো যাই, হয়েছে, আর গান শুনতে হবে না, দেরি হয়ে যাচ্ছে, থানায় চলো। নুরা মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, ম্যাম, আর একটু। রোজা শক্ত দৃষ্টিতে তাকায়।
সবাই মিয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে চলুন। রোজা আর এক মুহূর্তও সময় নষ্ট না করেই হনহন করে ভিড় থেকে বেরিয়ে আসতে থাকে। যা দেখে আহমেদ মুচকি হেসে মনে মনে বলে, তুমি এখনো এতটুকু বদলাওনি মাই কুইন। তুমি এখনো আগের মতোই আছো। এখনো তুমি আমার প্রতিই দুর্বল। এখনো তুমি আমার সামনে বেশিক্ষণ থাকতে পারো না। এখনো তুমি আমার চোখের দিকে তাকাতে ভয় পাও। রোজা এবং বাকিদের প্রস্থানের পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলে। থানায় এএসআই এর সামনের চেয়ারে বসে আছে হাতে কফির কাপ নিয়ে রোজা। এএসআই তৃতীয়বারের মতো রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। সে খুব ভালোই ভয়ে আছে। রোজা কফির কাপে চুমুক দিয়ে আবারও বলল, আপনারা কি করছেন? মানে ফ্যাক্টরিতে আগুন লাগলো, জাবেদ রায়ান দেশে আসলো, সে এখন দেশেই আছে, অথচ আপনারা কিছুই জানেন না। এখন আবার বলছেন দেশের কোন জায়গায় সে আছে সেটা আপনারা নিজেরাও জানেন না। মানে তার কোনো তথ্যই আপনারা আমাকে দিতে পারছেন না। গত 2 সপ্তাহ ধরে কি করছেন তাহলে? এএসআই কপালের ঘাম মুছে আমতা আমতা করে বলল, ম্যাম, আসলে আমরা কেসগুলো নিয়ে একটু বেশি ব্যস্ততায় ছিলাম তো। রোজা বাঁকা হেসে বলল, কেস নিয়ে ব্যস্ততা ছিলেন? কাজ? আচ্ছা বুঝলাম, কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ধরা আপনাদের কাজ নয়? আপনাদের এইসব কেস সলভ করতে বেশি দিন লাগার কথা নয়। আপনারা একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে ছেড়ে দিয়ে এইসব ছোটখাটো কেস নিয়ে পড়ে আছেন, আবার সেটাকে অজুহাত বানিয়ে আমাকেই বলছেন। নাইস, ওকে ফাইন, আপনাকে এখন আর এইসব বিষয় দেখতে হবে না। আপনারা তাহলে কেস নিয়েই থাকুন, জাবেদ রায়ানকে আমি দেখছি। রোজা কফির কাপটা টেবিলের উপরে রেখে উঠে দাঁড়ালো। থানা থেকে বের হওয়ার আগে সে আবারও এএসআই এর দিকে তাকিয়ে বলল, যেহেতু আপনারা জাবেদ রায়ানের কেসটা দেখছেন না, সেহেতু বাকি কেসগুলো যাতে যথাযথভাবে ক্লোজ হয় এই বিষয়ের দায়িত্বটা আপনার। কোনো কেস যদি পেন্ডিং থাকে অথবা কোনো কেস যদি সফলভাবে ক্লোজ না হয় তাহলে কি করতে হবে সেটা আমার জানা আছে। ভালো থাকবেন, আসছি। বলে রোজা এবং বাকিরা হনহন করে থানা থেকে বেরিয়ে পড়ল। তারা বেরিয়ে পড়ার সাথে সাথে এএসআই একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। দেখুন ম্যাডাম, শুধুমাত্র আপনার কথাতেই আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমার চেষ্টার মধ্যে কোনো রকম অবহেলা ছিল না। রোজা ঠান্ডা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটু আগে সে সিআইডি অফিসার মিস্টার আকরাম চৌধুরীর সাথে দেখা করতে এসেছে। পাকিস্তান যাওয়ার আগে সে এই অফিসারকে জাবেদ রায়ান সম্পর্কে সমস্ত তথ্য বের করার দায়িত্ব দিয়েছিল। আকরাম চৌধুরীর কথা শুনে রোজা একটু হেসে বলল, আপনারা কি শুরু করেছেন বলুন তো? এই জাবেদ রায়ান সম্পর্কিত কোনো কিছুই দেখছি আপনাদের কাছে সিরিয়াস না। আমি যাকেই এই বিষয় বলছি সেই বলছে পারেনি, পারছে না, সম্ভব না। এমন কেন বলুন তো? রোজার কথা শুনে আকরাম চৌধুরী একটু দমে গেলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বলেন, ম্যাম প্লিজ এভাবে বলবেন না। আমি একজন সিআইডি অফিসার, এটা আমারও কাজ। শুধু শুধু আমি কেন এটা অবহেলা করব? আপনিই বলুন। রোজা ভুরু কুচকে বলল, সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমি আপনাদের কাজে কোনো রকম সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। এ পর্যায়ে আকরাম চৌধুরী চুপ থাকলেন। রোজা বাঁকা হেসে চেয়ার ছেড়ে উঠে পড়ল। এরপরে আকরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার কোনো কাজই সঠিক মতো করতে পারেননি। কেন পারেননি সেটাও আমি বুঝতে পারছি না। যাই হোক, শেষবারের মতো একটা কাজ দিচ্ছি, সেই কাজটা করে দিলে খুশি হব। আকরাম চৌধুরী বিনয়ের সাথে বললেন, বলুন ম্যাম, কি করতে হবে? রোজা বলে উঠল, জাবেদ রায়ান দেশে ফিরেছে, কারণ দেশে তার ফ্যাক্টরিগুলোতে আগুন লেগেছে। ৬৭ কোটি টাকা তার লস। এখন আপনার কাজ হলো কে বা কারা জাবেদ রায়ানের ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়েছে তাদেরকে খুঁজে বের করা। আকরাম চৌধুরী ভুরু কুচকে বলল, কিন্তু ম্যাম, এটা জেনে আমাদের কি লাভ? শত্রু শত্রু বন্ধু হয়, জানেন তো এটা? বলেই হাতে থাকা সানগ্লাসটা পরে রোজা সিআইডি ব্যুরো থেকে বেরিয়ে আসলো। সৌরভ কিচেন রুমে আহমেদের জন্য স্ট্রবেরি জুস বানাচ্ছে। একটু পরেই তার ফোনটা বেজে উঠল। ভালো করে হাত মুছে সে ফোনটা তুলল। হ্যাঁ রিয়াদ ভাই, বলো। রিয়াদ আশেপাশে তাকিয়ে একটু সতর্ক হয়ে ফিসফিস করে বলল, শোনো সৌরভ, ম্যাম একটু আগেই সিআইডি ব্যুরোতে গিয়েছিল। কেন? রিয়াদ আরো বেশি ফিসফিস করে বলল,
আবার জিগায়, জানিস না তুই? আচ্ছা শোন, তুই শুধু আহমেদ স্যারকে বল যাতে করে উনি সাবধান হয়ে থাকে। ম্যাম জাবেদ রায়হানের ফ্যাক্টরিগুলোতে কে আগুন লাগিয়েছে সেটা বের করেই ছাড়বে। স্যারকে সাবধানে থাকতে বল। আর হ্যাঁ, কোনো ক্লু যাতে না পাওয়া যায়। সৌরভ ভুরু কুচকে বলল, কি বলছো রিয়াদ ভাই? তোমার কি মাথাটাথা গেছে সব? ম্যামের কি আবার ক্লু লাগবে? কোনো ক্লু দরকার নেই ওনার, বেশিক্ষণ না, তুমি দেখো 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবে যে কে আসলে আহমেদ স্যারের আগুন লাগিয়েছে। রিয়াদের সরু চোখে বলল, এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে আহমেদ স্যার ধরা পড়লে তোর খুব ভালো লাগবে। তুই জানিস ম্যাম এমনিতেই স্যারের উপরে কতটা রেগে আছে? এরপরে এইসব জানতে পারলে স্যারের আর চান্স নেই। সৌরভ একটু হেসে বলল, আরে ধুর রিয়াদ ভাই, আমাদের স্যার কি কাঁচা খেলোয়াড় নাকি? তা অবশ্য ঠিক, এগুলো তো আবার বাঘে ভাগে লড়াই। ফোনের স্ক্রিনে মামুনি লেখা ভেসে উঠেছে। রোজা তৃতীয়বারের মতো ফোনটা কেটে দিল। এ পর্যন্ত ফোনের স্ক্রিনে মামুনি লেখা ভেসে উঠেছে। রোজা তৃতীয়বারের মতো ফোনটা কেটে দিল। এ পর্যন্ত তৃতীয়বার রাজিয়া রহমান রোজাকে কল করে যাচ্ছে, কিন্তু রোজা কোনো মতেই ফোন ধরছে না। খুবই বিরক্ত নিয়ে রাজিয়া রহমান আবারও রোজাকে কল করলো। রোজা একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। এভাবে বারবার কল করাতে সে বাধ্য হয়ে মিটিংয়ে বসে থাকা সকলের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি প্লিজ। বলেই রোজা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। কলটা ধরার সাথে সাথেই ওপাশ থেকে বাঘিনীর ন্যায় আওয়াজ আসলো, আমাকে কি ভেবেছিস তোরা? জোকার নাকি আমি? তোরা কি শুরু করেছিস আমাকে বলতো? একজন তো সেলিব্রিটি হয়ে গেছে, এমন সেলিব্রিটি হয়ে গেছে যার সাথে দেখা করার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আর একজন সারাদিন চোর ডাকাতের সাথে ওঠা বসা করাচ্ছে। হায় আল্লাহ, এগুলো দেখার জন্য আমি এখনো বেঁচে আছি। রোজার ঠোঁট গোল করে শ্বাস ফেলে বলল, মামনি তুমি আবার শুরু করলে? রাজিয়া রহমান এবার বলল, আমি শুরু করেছি? হ্যাঁ তাই তো, আমি তো শুরু করেছি। আর তোরা, তোরা কি করছিস? তোরা আমার জীবনটাকে খেয়ে ফেলেছিস, বুঝলি? মামনি কেন ফোন দিয়েছো বলো তো? আমি একটা মিটিংয়ে ছিলাম, অনেক ব্যস্ত। রাজিয়া রহমান এবার একটু অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ বুঝেছি, এখন তো আমি পর হয়ে গেছি না, তোদের কাছে তো আমি এখন বোঝা। এখন তো তোদের কাছেই তোদের সব কিছু। কি জানি আমি কেন এখনো বেঁচে আছি, মাঝে মাঝে ইচ্ছে করে মরেই যায়। আস্তাগফিরুল্লাহ। মামুনি তুমি থামবে? কি চাও বলো তো? আমি জানি তুমি নিশ্চয় কোনো কারণে ফোন দিয়েছো, এই জন্য আমাকে ডাইভার্ট করতে এই সব কথা বলছো। সাথে সাথে রাজিয়া রহমান কুমিরের কান্নায় থেমে গেল। সে এবার একটু ভাব নিয়েই বলল, আজকে রাতে আমার বাড়িতে আসিস, এখানে রাতের খাবারটা খেয়ে যাস। ব্যাস, এতটুকুই তো? হ্যাঁ, এতটুকুই। তোদের কাছে তো আমার আর কিছুই চাওয়ার নেই, শুধু সময় করে একটু আসিস রাতের বেলা, খাবারটা খেয়ে যাস আমার বাড়িতে। রোজা বলল, আচ্ছা ঠিক আছে, রাতে তোমার বাড়িতে খেয়ে তবেই আমি আমার ফ্ল্যাটে ফিরবো। ওকে? এখন উল্টোপাল্টা কথা একদমই বলবে না, খুবই ব্যস্ত, পরে কথা বলছি, রাখছি। ফট করে ফোনটা কেটে দিল রোজা। আসলে রাজিয়া রহমান হলো আহমেদের ফুপুর বোন। আহমেদের বাবা আজ থেকে প্রায় 4 বছর আগে মারা যায়, আর আহমেদের মা তার জন্মের 1 বছর পরই মারা গেছে। বলতে গেলে সেই সময় আহমেদের মায়ের অভাবটা রাজিয়া রহমানই পূরণ করেছিল। আহমেদের নিজের ফুপু কানাডাতে থাকে। রাজিয়া রহমানের সাথে আহমেদের বাবার অনেক ভালো সম্পর্ক ছিল বলে রাজিয়া রহমান তাদের বাড়িতেই থাকতো। এ কারণে আহমেদকে সে ছোট থেকেই দেখাশোনা করে এসেছে। রাজিয়া রহমান অবিবাহিত, কোনো এক কারণে সে কখনো বিয়ে করেননি। তবে আহমেদকে সে নিজের ছেলের থেকেও বেশি দেখে। আবার রোজার মা বাবা যখন বেঁচে ছিল, তখন রোজার মা রাজিয়া রহমানের বেস্ট ফ্রেন্ড ছিল। যে কারণেই ছোটবেলা থেকে রোজা রাজিয়া রহমানকে অনেক ভালো করেই চেনে। রোজার মা বাবা মারা যাওয়ার পর থেকেই রোজাকে রাজিয়া রহমান নিজের মেয়ের মতো করে দেখে এসেছে। বলতে গেলে সে রোজা এবং আহমেদকে নিজের ছেলে মেয়ের মতো করেই দেখে। আর রোজা এবং আহমেদও রাজিয়া রহমানকে তাদের মায়ের স্বরূপ সম্মান করে। রাত 8টার মধ্যে রোজার সমস্ত কাজ শেষ করে গাড়িতে উঠে পড়ে। অহনা বলে ওঠে, ম্যাম
এখন কি ফ্ল্যাটে যাব? না, ফ্ল্যাটে না, মামুনির কাছে যাব। কেন ম্যাম? আন্টি কি অসুস্থ? আরে না, মামুনি বলল রাতের খাবারটা যেন মামুনির বাসায় খেয়ে যায়। মাঝে মাঝে মামুনি যে কি এইসব জেদ শুরু করে না, কি আর বলবো, কিভাবে বোঝাবো বলো তো। এখন আমার সাথে মামুনির বেশি দেখা করাটা খুবই বিপজ্জনক। আমার তো এখন শত্রুর অভাব নেই। যদি কখনো কোনোভাবে আমার কোনো শত্রু জানতে পারে যে মামুনি আমার আপনজন, তাহলে মামুনির নিরাপত্তা কিভাবে দিব বলো তো? নিরাপত্তা আর থাকবে না। এটা আমি কিভাবে বোঝাবো? অত্যন্ত বিরক্তির সাথে বলল রোজা। অহনা বলে উঠল, ম্যাম, আন্টি তো আপনাকে অনেক ভালোবাসে, এই কারণেই হয়তো। আর আমরা তো বারবার আন্টিকে বলেছি আমরা কিছু সিকিউরিটি গার্ড রাখি আন্টির কাছে। আন্টি একা একা বাসায় থাকে, সিকিউরিটির দরকার আছে, কিন্তু আমাদের কথা তো শোনেনি না। রোজা বলো, এটাই তো সমস্যা। নুরা বলে উঠল, আপনারা কার কথা বলছেন ম্যাম? রোজা নুরার দিকে তাকিয়েই বলল, আমরা আমার মামুনির কথাই বলছি। চলো, আজকে পরিচয় করিয়ে দিব। নাহিদ বলে উঠল, আমরাও যাব ম্যাম আপনার সাথে। হ্যাঁ, তো আমি কি একা যাব নাকি? তোমাদের কি মনে হয় মামুনি আমাকে একা একা খাওয়ার জন্য ডেকেছে? তোমাদেরকেও খাওয়াবে, এজন্যই তো যেতে বলেছে। চলো যাই, বেশি রাত করা যাবে না আবার। নাহিদ গাড়ি স্টার্ট দিল। মিনিট দশেকের মধ্যেই তাদের গাড়ি একটি মাঝারি আকারের একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাজিয়া রহমান একা একা থাকার কারণে খুব বেশি বড় বাড়ি নেয়নি। রোজা তাকে অনেক সুন্দর একটা বাড়িতে থাকতে দিতে চেয়েছিল, কিন্তু তিনি সেটা মানেননি। রাজিয়া রহমানের এই বাড়ির পাশেই একটা রেস্তোরাঁ আছে, যেটা তার নিজের। তার হাতের রান্না অনেক ভালো, এ কারণেই সে নিজ উদ্যোগে একটা রেস্তোরাঁ খুলেছে, যেখানে মোটামুটি বেশ ভালোই লোকজনের যাওয়া আসা করে। সবাই গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নামার পর রোজা নাহিদকে বলল, গাড়িটা ঠিকঠাক সাইড করে রাখো। এরপরে বাড়ির দিকে এগোতে গেলেই রোজার চোখ আটকে যায়। ভুরু কুচকে তাকিয়ে থাকে সামনের দিকে। রোজার পিছু পিছু অহনাও এসে রোজাকে এমন স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে সামনের দিকে তাকিয়ে দেখে যে একটা নীল রঙের গাড়ি পার্ক করা হয়েছে বাড়ির সামনেই। বিষয়টা আন্দাজ করতে পেরে অহনা মনে মনে বলল, শিট, তাহলে আন্টি এই কারণেই ম্যামকে ডেকেছে। আজ যে আবার কেমন ঝড় উঠে যায় কে জানে। রোজা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে চোখটা বন্ধ করে একটা বড় শ্বাস নেয়, যেন নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অহনা বিষয়টা বুঝতে পেরে বলল, ম্যাম, চলুন যাই। রোজা অহনার দিকে তাকিয়ে বলল, মামনি কাজটা ঠিক করছে না অহনা। মামনি বারবার আমাকে বাধ্য করছে অতীতের মুখোমুখি হতে। আমি চাচ্ছি না, তবুও আমাকে বাধ্য করাচ্ছে। অহনা মাথা নিচু করেই চুপ করে রইল। রোজাকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য তার কাছে নেই। গাড়ি পার্ক করে একে একে নাহিদ ও নোরা আসলো। নোরা এসে বলল, কি হলো ম্যাম, চলুন যাই। নাহিদেরও চোখ গেল সামনে থাকা পার্ক করা গাড়িটার দিকে। সে মুখ ফসকে বলে দিল, আরে, এটা তো আহমেদ স্যারের গাড়ি। রোজা নাহিদের দিকে শক্ত চোখে তাকালো, সঙ্গে সঙ্গেই নাহিদ চুপসে গেল। তার তো মনেই ছিল না যে এখানে রোজা আছে। উত্তেজনার বশে বলে দিয়েছে। রোজা আবারও সামনে থাকা গাড়িটার দিকে তাকিয়ে বলল, নাহিদ, গাড়ি বের করো, চলো ফ্ল্যাটে ফিরে যাব। অহনা বলে উঠল, ম্যাম, এটা ঠিক হবে না। আন্টি কত আশা করে আপনাকে ডেকেছে, এখন এইভাবে। রোজা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, অহনা, তুমি বুঝতে পারছো না যে এটা একটা প্ল্যান। আমাকে ইচ্ছে করে মামুনি এই রকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছে। সত্যি সত্যি যদি আমাকে খাওয়ানোর জন্য ডাকতো বা আমাকে অনেক মিস করছে অনেকদিন পর দেখবে, এমন মনোভাবে যদি ডাকতো, তাহলে শুধুমাত্র আমাকে একাই ডাকতো। শুধু শুধু আমার অতীতকে এভাবে টেনে আনতো না, এই লোকটাকেও ডাকতো না। একটু থেমে রোজা আবার বলো, মামুনি ইচ্ছে করেই এমনটা করেছে। নাহিদ আমতা আমতা করেই বলল, ম্যাম, আন্টি অনেক কষ্ট পাবে, চলুন আমরা যাই। আপনাকে স্যারের সাথে কোনো কথা বলতে লাগবে না তো। আমরা জাস্ট যাব, টেবিলে বসবো, খাবো, আন্টির সাথে কথা বলবো, চলে আসবো, ব্যাস। আর কিছুই লাগবে না। আন্টির কথায় একটাবার অন্তত ভাবুন। নাহিদের কথাই যুক্তি আছে। রাজিয়া রহমানের কথা ভেবে রোজা নিজেকে ধাতস্থ করলো। তারপর সবার উদ্দেশ্যে বলো, চেয়েছিলাম আজকে একটু অনেক বেশি সময় কাটাবো মামুনির সাথে, কিন্তু এখন সেটা আর আজকে হচ্ছে না। গিয়ে খাওয়া দাওয়া করেই চলে আসবো।
বেশিক্ষণ থাকবো না বলে দিলাম। রোজার কথায় সবাই ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। সে তো যেতেই চেয়েছে, এটাই তো অনেক। আহমেদ আরাম করে সোফায় বসে আছে, হাত দুটো মাথার পেছনে, চোখে একটা তীব্র আত্মবিশ্বাস। তার বসার ভঙ্গি থেকেই বোঝা যায় সে এখানে বসার একেবারেই অভ্যস্ত, যেন বাড়ির মালিকই সে। অথচ এই বাড়িতে তার কোনো অধিকার নেই। মনে মনে আহমেদ ভাবল, কিসের অধিকার নেই? অবশ্যই অধিকার আছে। মামুনি বলেছিল এই বাড়ির রোজার নামে লিখে দেবে। রোজা যেহেতু আমার, তাহলে বাড়িটাও আমার। আমরা আবার আলাদা নাকি? আমাদের জুটি দুটি দেহ আর একটি প্রাণ। সামনে টেবিলে ছড়িয়ে রাখা কয়েকটা ম্যাগাজিন, অর্ধেক খাবার খাওয়া কফির মগ, বাইরে হালকা বাতাস বইছে, জানালা দিয়ে চাঁদের আলো ফিল্টারের মতো করে ঢুকছে ঘরে। কিন্তু আহমেদের মুখে কোনো নড়াচড়া নেই। একটু আগে এসে বাড়ির সদর দরজা একদম খুলে দিয়ে এসেছে। আহমেদ জানে একটু পরেই এখানে এসে হাজির হবে তার কাঙ্ক্ষিত ব্যক্তি রোজা, এবং এসেই সে তুল কালাম কাণ্ড বাঁধাবে, সে এটাও জানে। একটু আগে রাজিয়া রহমান আহমেদকে কফি খেতে দিয়ে রান্না করতে গিয়েছে, আর যাওয়ার আগে সতর্ক করে বলে গেছে রোজা আসলে ওর সাথে একদমই ঘাড় তেড়ামি করবি না সাদ। মেয়েটা অনেক দিন পর আমার বাসায় আসছে, এমনিতেই তোকে দেখলে রেগে যাবে। আহমেদ খুব ভাব নিয়েই বলে দিয়েছে, মামনি তুমি টেনশন নিও না তো। তোমার বান্ধবীর মেয়েকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু ভালোবাসি দেখে কিছুই করতে পারছি না, না হলে কবেই ওকে মাথায় তুলে এক আছাড় মারতাম। আহমেদের চিন্তা ভাবনার মাঝেই মুহূর্তেই দরজা খুলে বাড়িতে প্রবেশ করে রোজা। দৃঢ় পদক্ষেপে ঘরে ঢুকেই আবারও থমকে যায় সে। আহমেদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রোজার দিকে। নাহিদ ও অহনা আহমেদকে দেখেই যেন খুব খুশি হলো। তারা প্রথম থেকেই আহমেদকে অনেক পছন্দ করে। প্রথমত তার গানের অনেক বড় ফ্যান। এরপরে যখন তাদের সাথে পরিচয় হয়েছে, তখন আহমেদের অমায়িক ব্যবহারে তারা সবাই মুগ্ধ হয়েছিল। নুরা তো লাফাতে লাফাতে গিয়েও রোজার দিকে তাকিয়ে আর লাফালো না। নাহিদ এবং অহনা দুজনেই ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রোজা ওদের দুজনের এমন ভদ্রতা দেখে নাক কুচকালো। এত ভদ্রতা দেখানোর কি আছে? আহমেদ সুন্দর করে হেসে বলল, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? সবাই হাসি মুখে বলল, অনেক ভালো আছি স্যার। নোরা একটু মিনমিন করে বলল, স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, আপনাকে একটা অটোগ্রাফ দেবেন আমাকে? রোজা ভুরু কুচকে তাকালো নোরার দিকে, কিন্তু সে তো রোজার সেই দৃষ্টি দেখতে পেল না। আহমেদ বলল, শিওর, কেন নয়, শুধু অটোগ্রাফ কেন, ফটোগ্রাফও নিয়ে নাও। নোরা যেন আহ্লাদে আটখানা হয়ে গেল। সে টই টই করে আহমেদের কাছে গেল। আহমেদ সোফা থেকে উঠে দাঁড়ালো। নোরা তার কোটের পকেট থেকে একটি ছোট্ট নোটবুক বের করলো। এরপর একটি কলম আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সুন্দর করে একটা অটোগ্রাফ দিয়ে দিল। নোরা অবাক হয়ে বলল, স্যার আমার নাম জানলেন কিভাবে? আহমেদ মুচকি হেসেই বলল, ম্যাগাজিন। অহনা হেসে বলল, আসলে তুমি যখন আমাদের গ্রুপে জয়েন হয়েছিলে, তখন আমি স্যারকে জানিয়েছিলাম তোমার কথা। আসলে নতুন কেউ জয়েন হলে বা আমাদের গ্রুপে কোনো কিছু হলে আমরা স্যারকে সবই জানাই। রোজার সাথে সাথে ফট করে তাকালো অহনার দিকে। বিষয়টা বুঝতে পেরে অহনা তো একবার শুকনো ঢোক গিলল। রোজা বিড়বিড় করে বলল, বিশ্বাসঘাতকের দল। একটু পর আহমেদ নুরার ফোনে তার সাথে একটা সেলফি তুলে দিল। তাদের এইসব কাহিনী দেখে রোজার মাথায় আগুন ধরে যাচ্ছিল। শেষমেশ রোজা এবার বলল, অহনা কাউকে বলে দাও যে এটা তার নিজের বাড়ি না, যে পায়ের ওপরে পা তুলে এখানেই বসে থাকবে। আহমেদ রোজার কথা শুনে ভুরু কুচকালো। অহনা ইঙ্গিতটা বুঝতে পেরে বলল, ম্যাম আমরা ডাইনিং এ গিয়ে বসি একেবারে, সোফায় স্যার বসে থাকুক। আহমেদ সাথে সাথে বলল, আরে তোমরা গিয়ে বসবে কেন, এখনই কি খাওয়া দাওয়া হবে নাকি? আর অহনা, তুমিও কাউকে একটু কষ্ট করে বলে দাও যে আমার মামুনি অনেক বড় লোক, তার এখানে একটা সোফা নেই, ঠিক আছে? অনেকগুলো সোফা আছে, খালি সোফাগুলোতে কেউ বসতে পারে, কেউ বসলে আমি মাইন্ড করব না। বলেই আহমেদ একটু সাইড করে বসলো।
রেগে মেগে রোজা কিছু বলতে নেয়, সেখানেই রাজিয়া রহমানের আগমন ঘটে। সবাইকে এখানে দেখে সে এসে বলে, অবশেষে তোরা চলে এসেছিস। তোদের জন্য আমাদের অপেক্ষা করতে করতে আমার খাবারই ঠান্ডা হয়ে গেল রে। রাজিয়া রহমানকে দেখে রোজা আহমেদ কথাটা ভুলে গেল, মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো মামনি? রাজিয়া রহমান অভিমানী কণ্ঠে বলল। তুই আর ভালো থাকতে দিলি কই? এতদিন পর এসেছি, একটু আদর যত্ন করবে তা না, এমন অভিমান করে থাকবে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন, রোজাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, তুই ঠিক আছিস তো? সবকিছু ঠিকঠাক? নাহিদ বলে উঠল, আন্টি, আপনি সবসময় এই কথাটা কেন বলেন বলুন তো? রোজা তো আর যাই যেই কাজ করে না, জীবন মরণের মাঝে কাজ করে, কখন কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? সব সময় কতটা ভয়ে ভয়ে থাকি আমি ওকে নিয়ে, জানো তোমরা? অহনা এবার নোরাকে নিয়ে আসলো রাজিয়া রহমানের সামনে আর বলল, এই যে মামনি, এই মেয়েটা আমাদের নতুন মেম্বার, নাম হলো নোরা। রাজিয়া রহমান এমনিতেই অনেক মিশুক, নোরাকে দেখে তার বেশ পছন্দ হলো। তারপর সবাই মিলে আরো অনেকক্ষণ আলাপ করলো। নুরার সাথে ইতিমধ্যে রাজিয়া রহমানের অনেক মিল হয়ে গেল। এরপরে রাজিয়া রহমান কিছু একটা ভেবে সবাইকে বলল, রোজা, তোরা এখানে একটু বস, আমি একটু রান্নাঘরে যাই, নোরাকেও নিয়ে যাই, ওর সাথে আরো গল্প করব। নোরাও বেশ খুশি হলো। এদিকে কথাটা শোনা মাত্রই নাহিদের মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার পা দিয়ে অহনার পায়ে একটা টোকা দিল, এরপরে ইশারা করে কিছু একটা বোঝালো। অহনা ইঙ্গিতটা ধরতে পেরে বলল, ও হ্যাঁ আন্টি, আমিও আপনাদের সাথে অনেক গল্প করব, অনেক দিন ধরে গল্প হয় না। কি বলিস নাহিদ? আমরা আন্টির সাথে জমিয়ে গল্প করব, আর আন্টিকে রান্না করতেও সাহায্য করব। হ্যাঁ অবশ্যই, চলুন আমরা যাই। তারপর রোজাকে উদ্দেশ্য করে নাহিদ বলল, ম্যাম, আপনি এখানে সোফায় বসুন, আমরা আসছি। আর এমনিতেও আপনি সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, এখন একটু বসে বিশ্রাম করুন। রাজিয়া রহমান যেন বেশ চালাকির সাথে ধরে ফেলল তাদের মনোভাবটা। নাহিদের কথা শোনা মাত্রই কেউ এখানে এক মিনিটও থাকলো না, সবাই দুম করে উধাও হয়ে গেল। রোজা নিজের মতোই মতামতটা প্রকাশ করার সময়ও পেল না। রোজাও তো কম চালাক না, তাদের চালাকিটা বেশ ভালো করেই ধরতে পেরেছে সে। মনে মনে সে বলল, দুধ কলা দিয়ে সব পুষে রেখেছি আমি। রোজা আর চোখে আহমেদের দিকে তাকালো। আহমেদ আর একটু সাইডে গিয়ে বসলো এবং রোজাকে উদ্দেশ্য করে বলল, সোফাতে বসতে পারো। রোজা ভুরু কুঁচকে তাকালো, তার দৃষ্টি দেখে আহমেদ বলে উঠল, আমার পাশে বসতে বলিনি, আমার সামনের সোফাতে বসো। আহমেদের দিকে এক নজরে তাকিয়ে সেও চুপচাপ সোফার এক কোণে বসে পড়ল। আসলে রোজা অনেক ক্লান্ত ছিল, এ কারণে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। মনে মনে পণ করলো এই লোকটার সাথে সে কোনো কথাই বলবে না। কিছুক্ষণ পর কি একটা ভেবে রোজা হঠাৎই আহমেদের দিকে এক নজর তাকালো। আশ্চর্যের বিষয় এই যে আহমেদ তার দিকেই তাকিয়েছিল। রোজা তাকালেও আহমেদ চোখ সরায় না। কিছু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়। কিন্তু সেই মুহূর্ত দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তি দেখা যায়। চোখে ঝলকানো রাগ, ঠোঁটের কোণে কঠোরতা। সে এমনভাবে তাকাচ্ছে যেন চিরকাল তাকে অপছন্দই করতে শিখেছে। কিছুটা হতবুদ্ধি হয়েও আহমেদ নিজের জায়গা ছেড়ে নড়ে না, বরং সে একই অবজ্ঞার ভঙ্গিতে তাকিয়ে থাকে রোজার দিকে। রোজার মুখে পরিষ্কার রাগ আর অভিমানের ছাপ। অনেক বছর আগে তারা দুজনে একে অপরের জীবন ছিল, অথচ এখন তাদের সম্পর্ক শুধুই ভেঙে যাওয়া অতীত। কিন্তু দুজনের মনে এই মুহূর্তে সব পুরনো স্মৃতি ভেসে উঠতে থাকে। রোজার মন এতটাই তপ্ত যেন সে এখনই কিছু বলতে চায়, কিন্তু নিজের ভেতরকার অনুভূতি চেপে ধরে। তার ভেতরে যত রাগ অভিমান সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আহমেদের শান্ত নির্বিকার মুখ দেখে। যতই সে বাইরে বলুক আহমেদকে সে ঘৃণা করে, কিন্তু সত্য হলো এই যে সে এখনো এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে। তার হৃদয় বলছে এই মাত্র আহমেদের কাছে ছুটে গিয়ে তাকে জাপটে ধরতে, কিন্তু মস্তিষ্ক এবং বিবেক বাধা দিচ্ছে।
মস্তিষ্ক মনে করিয়ে দিচ্ছে তার সেই অতীতের কথা। বিবেক স্পষ্ট স্বরে বলে দিচ্ছে কোনো একজনের স্বার্থপরতার কথা। একটা অদৃশ্য টান দুজনেই একে অপরের দিকে আকর্ষণ করছে, অথচ মুখে সেটা প্রকাশ করতে পারে না কেউই। তাদের মধ্যে ছাড়িয়ে থাকা আবেগের সেই গোপন প্রবাহ এখন তাদেরকে শাসন করছে, কিন্তু মুখে বেরোনোর ভাষা নেই। ঘরে এক ধরনের নীরব টানাপোড়েন, চুপচাপ তবুও তীব্র, গভীর আর অসমাপ্ত। কিছুক্ষণ পর রোজা মুখে এক ধরনের ব্যাঙের হাসি এনে বলল, আজ এখানে না আসলেও পারতেন আপনি, মিস্টার সাদ আহমেদ। আহমেদও মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার গলায় জবাব দেয়, কেন, পুরানো অনুভূতি জেগে উঠেছে নাকি? রোজা ফট করেই তাকালো আহমেদের চোখের দিকে, আবার সময়ের মধ্যেই চোখটা ফিরিয়ে আনলো। আহমেদের চোখের দিকে সে আগের থেকেই কোনোভাবেই তাকাতে পারে না। এরপরে রোজা বলল, অনুভূতি বলতে কোনো জিনিস আমার নেই। একসময় ছিল, কিন্তু এখন কোনো ধরনের অনুভূতিই আমার মনের মধ্যে নেই। আহমেদ নির্বিকার চোখে তাকিয়ে রইল রোজার দিকে। আবারও নীরবতা বিরাজ করলো সেই স্থানে।